শান্তিনগরের মতো আমাদের রাজ্যেও বিভিন্ন জায়গায় বিশ্রাম গৃহ হওয়া উচিত। হ্যাঁ, বাইরে রাতে ঠান্ডা বেশি পড়া যায় আর জঙ্গলি পশু পাখিদেরও ভয় থাকে, এর জন্য বিশ্রাম গৃহ তো অবশ্যই হওয়া উচিত। আমরা কালকেই গ্রামের প্রধানের সঙ্গে কথা বলে রাজ দরবারে যাব। রাজাকে গিয়ে বলবো যে আমাদের রাজ্যে বিভিন্ন জায়গায় বিশ্রাম গৃহ করানো উচিত। প্রধান মহাশয়, আমাদের মনে হয় যে রাজ্যে অন্য রাজ্যের রাস্তার সংযোগস্থলে বিশ্রাম গৃহ হওয়া উচিত। এর ফলে বাইরে থেকে আসা যাত্রীদের জন্য সুবিধা হবে। হ্যাঁ ধীর কুমার, তুমি ঠিক বলছো। আমিও কিছুদিন আগে কাজের জন্য রাজ্যের বাইরে গিয়েছিলাম। ফেরার সময় অনেক রাত হয়ে গিয়েছিল, আশেপাশে কোনো বাড়িও ছিল না। আপনি তো জানেন যে অচেনা ব্যক্তিদের আশ্রয় দেওয়ার জন্য লোক ইতস্ত বোধ করে, তাই বলে এত ঠান্ডায় রাত কাটানোই মুশকিল হয়ে যাচ্ছিল। তার উপরে রাত্রে তো আবার ভয়ঙ্কর জীবজন্তুর অত্যাচার। চলো আমরা সবাই মিলে রাজ দরবারে যাই আর রাজার সাথে এই ব্যাপারে কথা বলা যাক। মহারাজের জয় হোক। ব্যবসায়ীদের প্রধান এসেছেন, ওনার সাথে কিছু ব্যবসায়ীরাও আছেন। উনি আপনার সঙ্গে দেখা করতে চান। ওনাদের রাজসভায় আসবার অনুমতি দিলাম। ওনাদের সম্মানের সহিত ভেতরে নিয়ে আসো। মহারাজ কৃষ্ণদেব রায় আমার প্রণাম নেবেন। বলুন প্রধান মশাই, কি ব্যাপার? কি কারণে হঠাৎ আসা হলো? মহারাজ, অন্য রাজ্যে যাতায়াত করার সময় যখন রাতে অন্ধকার হয়ে যায় আর থাকার জন্য কোনো বিশ্রামাগার পাওয়া যায় না, তার জন্য ব্যবসায়ীদের অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। আমাদের মনে হয় আমাদের রাজ্যেও শান্তিনগরের মতো বিশ্রামাগার হওয়া উচিত। মহারাজ, প্রতিটি রাজ্যে যাওয়া এবং আসার জাতীয় মহাসড়কে একটি বিশ্রামাগার তৈরি করতে অনেক খরচা হবে। ব্যবসায়ীরা যদি দিনের বেলায় তাদের যাত্রা সম্পন্ন করেন তবে ভালো হবে। কোষাধ্যক্ষ মশাই, আপনি এটা একদম ঠিক কথা বলেছেন। বিশ্রাম ঘর বানিয়ে আমাদের কি লাভ? সেটা থেকে আমাদের রোজগার কি হবে? আর সেটার দেখাশোনাও বা কে করবে? মহারাজ, আপনি ঠিকই বলছেন। রাজ্যের বিশ্রাম গৃহকে চালানোর জন্য খরচা তো বেড়েই যাবে। তাছাড়া আমাদের রাজ্যের লোকেরা রাতের অন্ধকারে অন্য রাজ্যের দিকে খুব কমই যাওয়া আসা করে। মহারাজ, মহারাজ, যদি আপনি আমাকে অনুমতি দেন তাহলে এই বিষয়ে আমিও আমার একটি মতামত জানাতে চাই। হ্যাঁ হ্যাঁ তেনালি, বলো, কি বলতে চাও তুমি? মহারাজ, আমি মনে করি একটি বিশ্রাম গৃহ নির্মাণ করলে রাজ্যের ব্যবসা বাড়বে। অন্য রাজ্যের ব্যবসায়ীরা এসে যদি থাকেন তাহলে রাজ্যের আয় আরও বৃদ্ধি পাবে। মহারাজ, বিশ্রাম গৃহের রক্ষণাবেক্ষণের জন্য আমরা বিদেশি অতিথিদের কাছ থেকে শুল্ক আদায় করতে পারি, আর তার জন্য এটা খুব লাভজনক হবে। মহারাজ, হ্যাঁ, নেপাল থেকে যে ব্যবসায়ীরা এখানে ব্যবসা করতে আসছিলেন তারাও একই কথা বলছিলেন যে তারা এখানে ব্যবসা করতে পারছেন না, কারণ তাদের রাত্রে থাকার ব্যবস্থা নেই এখানে। হ্যাঁ মহারাজ, এটা একদম সত্যি কথা। বিশ্রাম গৃহে থাকার কারণে ব্যবসায়ীদের অনেক সুবিধা হবে, আর আমাদের রাজ্যের ব্যবসারও অনেক অগ্রগতি হবে। এর ফলে আমাদের রাজ্যের নাগরিকরাও রাত্রিতে কোথাও রওনা হওয়ার ক্ষেত্রে সুরক্ষিত থাকবে, আর এর ফলে তারা কোনো কাজকে সম্পূর্ণ করার জন্য আগামীকালের অপেক্ষা আর করবে না। আর এর ফলে রাজ্যের নাগরিকদের
কর্মক্ষমতা বৃদ্ধির ক্ষেত্রে অনেক সুযোগ হবে মহারাজ। হ্যাঁ তেনালি, একদম ঠিক রায় দিয়েছ তুমি। আমি এটা অনেকবার ভেবেছি, কিন্তু তৈরিই করা হয়নি। হ্যাঁ মহারাজ, তেনালি মশাই একদম ঠিক বলছে। আমাদের রাজ্যে অন্য রাজ্যের ব্যবসায়ীরা ব্যবসা করতে ইতস্ত বোধ করে। ব্যবসা বাড়বে, জনসাধারণেরও কর্মজীবী বাড়বে। তার ফলে আমাদের রাজ্যের গরিবত্ব দূর হবে। আর অন্য রাজ্যগুলোর সাথে সম্পর্ক স্থাপনের ক্ষেত্রে আমরা আরো বেশি মজবুত স্থানে থাকতে পারব। নির্মাণ মন্ত্রী মশাই, খুব শীঘ্রই বিশ্রাম ঘর তৈরি করার কাজ শুরু করে দিন। শুধুমাত্র রাজমার্গ নয়, আমাদের এই রাজ্য থেকে অন্য রাজ্যে যাওয়ার সমস্ত রাস্তাতে প্রত্যেক 4 ঘন্টার অন্তর অন্তর একটি করে বিশ্রাম ঘর তৈরি করা শুরু করে দিন। আর এটা যত তাড়াতাড়ি করবেন তত ভালো। তেনালির দখল সব সময় শক্তিশালী। সে যা বলে মহারাজা চোখ কান নাক সব বন্ধ করে সব সময় বিশ্বাস করে। রাজগুরু মহাশয়, এই সবই তার বুদ্ধিমত্তার এক বিস্ময়। এই কারণে মহারাজ দরবারে বলতে দ্বিধা করেননি যে তেনালি দরবারের সবচেয়ে বুদ্ধিমান ব্যক্তি। আরে সে কোথাকার বুদ্ধিমান? আরে এটাকে বলা হয় চালাকি, রক্ষামন্ত্রী মহাশয়, চালাকি। সেনাপতি মহাশয়, মহারাজ তো রাজ্যের বিভিন্ন জায়গায় বিশ্রাম গৃহ বানানোর আদেশ দিয়েছিলেন না? কি হলো সেটার? কোথায় তৈরি হয়েছে বিশ্রাম গৃহগুলো? এখনো তৈরি হয়নি মহারানী। কেন? সেটা তো রাজাদেশ ছিল। সেটা তৈরি হওয়াতে তো বিলম্ব হওয়া উচিত নয়? আপনি ঠিকই বলেছেন মহারানী, বিলম্ব একদম হওয়া উচিত ছিল না। আমি কাল রাজ্যে পৌঁছে কোষাধ্যক্ষ এবং নির্মাণ মন্ত্রীর কাছে জেনে নিয়ে আপনাকে বলবো। ঠিক আছে। আজ রাতে ঘন অরণ্যে এই তাঁবুতেই আমাদের রাত কাটাতে হবে, বুঝতে পারছি। মহারাজ, আপনি তো বলেছিলেন এখন আর চিন্তার কোনো কারণ নেই, বিভিন্ন জায়গায় বিশ্রাম গৃহ তৈরি হয়ে গেছে। এটা ভেবেই তো আমি আমার সঙ্গী সাথীদের সঙ্গে ধীরে সুস্থে আসছিলাম কি বেশি রাত্রি হলেও বিশ্রাম গৃহতে আমরা আশ্রয় নেব। ওখানের খবরও আপনার জন্য আমরা নিয়ে আসব। কিন্তু পুরো রাস্তাতে তো আমার একটাও বিশ্রাম গৃহ চোখে পড়ল না মহারাজ। কি, আপনি এখনো একটাও বিশ্রাম ঘর দেখতে পেলেন না? আধিকারিকদেরকে তো সমস্ত বিশ্রাম ঘর তৈরি করার নির্দেশও দিয়ে দেওয়া হয়েছে, এবং তার সাথে যে পরিমাণ অর্থ প্রয়োজন সেই অর্থ আমাদের রাজকোষ থেকে দেওয়া হয়ে গেছে। তারপর আপনি বলছেন বিশ্রাম ঘর আপনি দেখতে পাননি। অথবা এটা হতে পারে আপনি যে রাস্তায় গেছেন সেখানে হয়তো এখনো বিশ্রাম ঘর তৈরি হয়নি। আমি যে রাস্তা ধরে আমার পিতৃগৃহে যাতায়াত করি সেটা তো প্রধান সড়ক। সেটাতেই যদি তৈরি না হয় তাহলে তো কোনোটাতেই তৈরি হয়নি। আমিও তো জানতে চাই যে কোথায় কোথায় তৈরি হয়েছে। আপনি একদম ঠিক বলছেন। আমি আগামীকালই এর খবর নিচ্ছি। মহারানী আমায় জানালেন যে উনি রাস্তায় একটাও বিশ্রাম ঘর দেখতে পাননি। গতকালই উনি ওনার বাপের বাড়ি থেকে ফিরছিলেন, রাস্তায় কিন্তু উনি একটাও বিশ্রাম ঘর দেখতে পাননি। নির্মাণ মন্ত্রী, কোষাধ্যক্ষ মশাই, এখনো বিশ্রাম ঘর তৈরি হয়নি কেন? এমন কি কারণ আছে যে বিশ্রাম ঘর এখনো তৈরি করা হলো না? ক্ষমাপ্রার্থী মহারাজ, শুধুমাত্র দূর থেকে আসার রাস্তাগুলোতে বিশ্রামগৃহ এখনো নির্মাণ করা হয়নি। খুব শীঘ্রই ওখানে কাজ শুরু হয়ে যাবে।
বাকি সব রাস্তাতে বিশ্রাম গৃহ তৈরি হয়ে গেছে এবং জনগণ তার উপভোগ করছে। রাজগুরু মহাশয়কে জিজ্ঞেস করতে পারেন। হ্যাঁ মহারাজ, অধিকারী ঠিকই বলেছেন। এই শান্তিনগর, গোলকুন্ডা এবং বিজাপুর থেকে আসা সমস্ত রাস্তায় কর্মকর্তারা খুব যত্ন সহকারে বিশ্রাম গৃহ তৈরি করেছেন। অন্যান্য রাজ্য থেকে অনেক ব্যবসায়ী এখানে এসে বিশ্রাম নেন। অতি উত্তম। তাহলে খুব শীঘ্রই দুর্গ থেকে এখানে আসবার রাস্তার মাঝখানে বিশ্রামঘর তৈরি করা হোক, যাতে সবাই সেখানে বিশ্রাম নিতে পারে। আর হ্যাঁ, মনে রাখবেন, এতে যেন কোনো বিলম্ব না হয়। কোনো অসুবিধা হলে আমার সাথে সরাসরি যোগাযোগ করবেন। নির্মাণ মন্ত্রী মহাশয়, আমি জানি যে আপনি মাত্র কয়েকটি রাস্তায় বিশ্রাম গ্রহণ তৈরি করেছেন। আপনি আপনার কাজে কোটা তৈরি করে রাজ কোষাগারের টাকা আত্মসাৎ করেছেন। এটা সঠিক নয়। যদিও আমি মহারাজকে বলবো না, তবুও আপনার এটাও নিশ্চিন্ত করা উচিত যে মহারাজ সত্য জানার আগে কাজটি সুসম্পন্নভাবে, সুষ্ঠুভাবে সম্পন্ন করেছেন। রাজগুরু মহাশয়, আপনি আমাকে আজ বাঁচিয়েছেন, না হলে রহস্য উন্মোচিত হয়ে যেত। আপনি নিশ্চিন্ত থাকতে পারেন, আমরা সময় মতন কাজ শেষ করব। আমি আপনাকে আর কথা বলার সুযোগ দেব না। হ্যাঁ, এমনিতেও মহারাজ বিশ্রাম গৃহ দেখতে আসবে না। আপাতত আমি দুর্গের রাস্তাতে বিশ্রাম গৃহ বানিয়ে দিচ্ছি। মহারাজের জানাশোনায় এখন পর্যন্ত শুধু দুর্গের রাস্তাটাই আছে, যেটাতে বিশ্রাম গৃহ তৈরি হয়নি। তারপর যদি মহারাজ অন্য রাস্তা জানতে পারে, তারপরে তো আমি আছি, তারপরে যা হবে দেখা যাবে। কি রাজগুরু মহাশয়, ঠিক বললাম তো? দেখুন নির্মাণ মন্ত্রী মহাশয়, তেনালির সাথে লড়াই করার সময় আমি যা খুশি করতে পারি, কিন্তু মহারাজ এবং বিজয়নগরের প্রতি আমার আনুগত্য সম্পূর্ণ। তাই নির্মাণ কাজ সম্পূর্ণ এবং ভালো হওয়া উচিত। হ্যাঁ রাজগুরু মহাশয়, আপনি ঠিকই কথা বলেছেন। আপাতত আমি আগামীকাল দুর্গমার্গের বিশ্রাম গৃহের কাজ শুরু করিয়ে দেব। আমাদের সাহায্য করুন তেনালিরাম মশাই। রাজকোষ থেকে বিশ্রামগৃহ বানানোর জন্য প্রয়োজনীয় অর্থ নেওয়া হয়ে গেছে, তবে এখনো পর্যন্ত 2টো বিশ্রামগৃহ বানানো হয়েছে। আপনি মহারাজের কাছে আমাদের ব্যবসায়ীদের এই বার্তা পৌঁছতে সাহায্য করুন। হ্যাঁ তেনালিরাম মহাশয়, রাজার আদেশের পর আমাদের সমস্যা একই রকম রয়েছে এখনো, যেরকম প্রথমে ছিল। বিশ্রামগৃহ বানানোর পয়সা আত্মসাৎ করে নিয়েছে। মনে হয় রাজগুরু তাকে বাঁচাচ্ছে, কেননা রাজগুরুর ধনের কোনো অভাব নেই, আর তিনি বিজয়নগরকে যতটা ভালোবাসেন ততটা আমিও ভালোবাসি। আচ্ছা, তো এই ব্যাপার। সেই কারণে নির্মাণ মন্ত্রী চমকে গিয়েছিলেন। রাজগুরু মামাও ওর সাথেই আছে, আর সেই কারণেই তো সেদিন উনি রাজদরবারে তার সাথ দিয়েছিলেন। আপনারা চিন্তা করবেন না, খুব তাড়াতাড়ি সমস্ত বিশ্রামগৃহ তৈরি হয়ে যাবে। আমি আগামীকালই রাজদরবারে গিয়ে রাজার কাছে আপনাদের কথা পৌঁছে দেব। আমাদের রাজ্যে ব্যবসা করতে আপনাদের আর কোথাও সমস্যা হবে না। আমরা আপনাদের সুবিধার্থে রাস্তায় বিভিন্ন জায়গায় বিশ্রাম ঘর বানিয়ে দিয়েছি। ক্ষমা করবেন মহারাজ, আমি এই বিষয়ে কথা বলতে আপনার কাছে এসেছি। আমরা কিছু ব্যবসায়ী 2 দিন ধরে ব্যবসার জন্য এখানে থেমেছি, কিন্তু জঙ্গলের পশু পাখি, বর্ষা আর ডাকাতদের জন্য আমাদের ব্যবসা করতে অসুবিধা হচ্ছে। রাতে থাকার জায়গা পাওয়া যায় না। আমরা চাই আমাদের ব্যবসায়ীদের জন্য কিছু করা যাক।
না হলে আপনার রাজ্যে ব্যবসা করাই যাবে না। এইরকম হলে পরে আমরা দ্বিতীয়বার আপনার রাজ্যে আসার সাহস পাবো না। এখন এমন কোনো রাজ্যই নেই যে ব্যবসায়ীদের থাকার জন্য থাকার ব্যবস্থা নেই, শুধুমাত্র বিজয়নগর ছাড়া। নির্মাণ মন্ত্রী মশাই, আমি আপনাকে বলেছিলাম যে বিশ্রাম ঘর তাড়াতাড়ি তৈরি করা হোক, আর আপনিও আমাকে বলেছিলেন যে সমস্ত বিশ্রাম ঘর তৈরি হয়ে গেছে। তবে এটা আমি কি শুনছি, এখনো বিশ্রাম ঘর তৈরি হয়নি কেন? আর আপনাকে বলেও ছিলাম বিশ্রাম ঘর তৈরি করতে কোনো অসুবিধে হলে মহামন্ত্রী মশাই অথবা আমার সাথে যোগাযোগ করতে। আপনার কাছে এর কি উত্তর আছে সেটা এক্ষুনি বলুন। মহারাজ, সমস্ত বিশ্রাম গৃহ তৈরি করা হয়ে গেছে। আপনার বিশ্বাস না হলে রাজগুরু মহাশয়কে জিজ্ঞাসা করুন। মহারাজ, আমি গতকাল পর্যন্ত বিশ্রাম গৃহ দেখেছিলাম, কিন্তু আজ আর এটিকে আর দেখতে পাচ্ছি না, তাই আমার কাছে এটি সম্পর্কে কোনো তথ্য নেই। আপনার দরবারের অধিকারী আর মন্ত্রী ঠিক নয় মহারাজ? কাল পর্যন্ত বিশ্রাম গ্রহ ছিল, তো আজ কোথায় চলে গেল? এমনটা নয় তো যে তাবুকেই বিশ্রাম গ্রহ বানিয়ে দিয়েছিল, যেটাকে যখন ইচ্ছা খুলে রাখবো আর যখন ইচ্ছা লাগিয়ে দেব? তুমি আমাদের এবং আমাদের মহারাজকে অপমান করছো। এর জন্য তোমাকে শাস্তি পেতে হবে। আমরা তোমাকে এই অপরাধের জন্য কারাদণ্ডও দিতে পারি। বসুন বসুন। দেখুন ব্যবসায়ীগণরা, এমন না যে আমরা বিশ্রাম ঘর তৈরি করিনি। হয়তো এমন হতে পারে আপনারা যেখানে ছিলেন সেখান থেকে বিশ্রাম ঘর আপনারা দেখতেই পাননি। হয়তো অন্য কোথাও বিশ্রাম ঘর তৈরি করা হয়েছে, যেন খুব সহজেই আপনারা বিশ্রাম ঘর দেখতে পান। আমি সেটার জন্য খুব তাড়াতাড়ি কিছু না কিছু ব্যবস্থা অবশ্যই করব। ক্ষমা করবেন, আপনারা আমাদের রাজ্যের অতিথি। বিশ্রাম গৃহ অবশ্যই বানানো হয়েছিল, কিন্তু সেটা জাদুর বিশ্রাম গৃহ। কারণ ব্যবসায়ীদের যাতায়াত ওখানে প্রায় বন্ধই ছিল, আর সেই কারণে তা নিজে থেকেই অদৃশ্য হয়ে গেছে। যদি আপনি নিয়মিতভাবে সেখানে যাতায়াত করেন তাহলে আপনি তাকে অবশ্যই দেখতে পাবেন। আচ্ছা, সেটা কি এতই অদ্ভুত ছিল? তাহলে তো ভাই অসাধারণ ব্যাপার। হ্যাঁ, যদি 1 মাস পরে আপনাদের সংগঠন থেকে একজন প্রতিনিধি ওখানে নিযুক্ত করে দেওয়া যায় তাহলে ওই জাদুর বিশ্রাম গৃহ কখনোই অদৃশ্য হবে না। তাহলে 1 মাসের অন্তর অন্তর কেন? কারণ এটাই হলো যে ওই বিশ্রাম গৃহকে আবার দ্বিতীয়বার বানাতে হবে। তাই তো নির্মাণ মন্ত্রী মহাশয়? হ্যাঁ হ্যাঁ, 1 মাসের মধ্যে হয়ে যাবে সমস্ত জায়গায়। কিন্তু আপনি প্রতিটা বিশ্রাম গৃহে আপনার প্রতিনিধি কাল থেকেই রেখে দিন, এবং তাদের মাসিক বেতন আমাদের নির্মাণ মন্ত্রী নিয়মিত দিয়ে যাবেন, ততদিন যতদিন পর্যন্ত না নির্মাণ সম্পূর্ণ হচ্ছে। কি বলেন নির্মাণ মন্ত্রী মহাশয়? ঠিক আছে। তাহলে যদি এটাই হয় তাহলে কালকেই আমরা ওখানে কোনো সৈন্যের ব্যবস্থা করে দিচ্ছি, কারণ আমাদের থাকার জায়গার খুব প্রয়োজন। রাত্রে জঙ্গলের পশু পাখিদের কাছ থেকে খুব ভয় লাগে, রাত্রি কাটানো আমাদের জন্য খুব কষ্টকর হয়ে যায়। তাঁবুতে থাকতে গেলে আমাদের সুরক্ষা পাওয়া যায় না। এবার আর আপনাদের কোনো সমস্যা হবে না। আপনাদের যত সমস্যা সব দূর করে দেব আমরা। আপনারা এমনভাবেই আমাদের রাজ্যে এসে ব্যবসা করতে থাকুন। ঠিক আছে মহারাজ, যেই রকম আপনার ইচ্ছা। তেনালি, আজকে তুমি আমার এবং আমার এই রাজ্যের মান সম্মান বাঁচিয়ে নিলে। আজকে থেকে বিশ্রাম ঘর বানানোর পুরো দায়িত্ব তোমার। তবে হ্যাঁ, বিশ্রাম ঘর বানাতে যে খরচ হবে তা সম্পূর্ণ কোষাধ্যক্ষ মশাই এবং নির্মাণ মন্ত্রী মশাই এরা দুজন বহন করবেন। নির্মাণ মন্ত্রী, তুমি আমাদেরকে সবার সামনে লজ্জিত করেছো। ক্ষমা করবেন মহারাজ। তোমাকে এর জন্য সাজা দেওয়া হবে। তোমার সাজা আজীবন কারাদণ্ড।
মহারাজ, আমি মিথ্যা কথা বলছি না। রাজগুরু মহাশয় সমস্ত দরবারের সামনে আমার সত্যতার কথা বলেছে। আরে, এ তো আমাকেই ফাঁসিয়ে দিল। হ্যাঁ, আজ রাজগুরু মশাই তোমার কথাতে তো সমর্থন জানিয়েছিলেন। কি রাজগুরু মশাই? মহারাজ, রাজগুরু মহাশয় যদি এটা জেনে থাকেন তাহলে এই 1 মাসের মধ্যে তার নিজেরও দায়িত্বে থাকলো নির্মিত বিশ্রামগৃহ দেখানোর জন্য। আর যদি 1 মাস পরেও এই বিশ্রামগৃহ না দেখা যায় তাহলে শাস্তি দেওয়াটাও উচিত হবে মহারাজ। মহারাজ, তেনালি রাম মহাশয় ঠিকই বলেছেন। ঠিক আছে, যদি ততক্ষণ পর্যন্ত কাজ সম্পূর্ণ না হয় তাহলে এই কাজের সাথে যুক্ত থাকা সমস্ত মানুষকে দেশ থেকে বিতাড়িত করা হবে। আমি যদি সমস্ত ব্যবসায়ী প্রতিনিধিদের টাকা দিই তাহলে বিশ্রাম গৃহ কি করে নির্মাণ করব? আপনাকে আমার আর্থিক সাহায্য করতেই হবে। আরে, মুহূর্ত দূরেই থাক, আমি তোমাকে তো একটা কানা করিও দেব না। হ্যাঁ, আমি মহারাজকে সমস্ত সত্যি কথা বলে দেব। আরে, কি ঝামেলায় ফেলে দিল। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, দিয়ে দেব। এখন যা, ভাগ এখান থেকে। এই নির্মাণ মন্ত্রী তো বড়ই ঠকবাজ বেরোলো। আমি তো তাকে সাহায্য করেছিলাম, বসে বসে আমার 1000 মোহরের চুনা লাগিয়ে দিল। তেনালি চুনা লাগিয়েছে আপনার? আরে না না, এবার তো সে আমাকে বাঁচিয়েছে। আচ্ছা, কেন? একটু ভাবুন। Dimata.